আজকের আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা সকলেই জানো পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে: পাস্ট ইনডিফাইনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট টেন্সকে যে চার ভাগে আমরা বিভক্ত করেছি, এই চার প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকারটির নাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ অতীত চলমান কাল। পাস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে অতীত, কন্টিনিউয়াস শব্দের বাংলা অর্থ চলমান, টেন্স শব্দের বাংলা অর্থ কাল বা সময়। অতীত চলমান কাল বলতে বোঝানো হয় অতীতকালে কোনো কাজ শুরু হয়ে অতীতকালে চলেছিল। অর্থাৎ অতীতে এমন কোনো কাজ শুরু হয়েছে এবং অতীতে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটি চলমান ছিল। ঠিক আছে, কন্টিনিউয়াস বলতে চলমান বোঝানো হয়। কন্টিনিউয়াস শব্দটা কন্টিনিউ থেকে এসেছে। কন্টিনিউ মানে চলতে থাকা, আর কন্টিনিউয়াস হচ্ছে চলমান। তাহলে অতীত চলমান, আর টেন্স মানে কাল বা সময়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝানো হয় অতীতকালে এমন কোনো ক্রিয়া বা কাজ শুরু হয়ে অতীতে চলেছিল। আমরা যদি সংজ্ঞায় দেখি আরো আরো স্পষ্ট হয়ে যাবে বিষয়টি আমাদের কাছে। লেখা আছে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে শুরু হয়ে অতীতকালে চলেছিল, এরকমটি হলে অবশ্যই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা একটু এক্সাম্পল দেখে নেই, তাহলে আরো স্পষ্ট হবে আমাদের এই ডেফিনেশনটি। প্রথম এক্সাম্পল ছিল আমি বই পড়ছিলাম। আমি বই পড়ছিলাম এই বাক্যের ক্রিয়া হচ্ছে পড়া। তো দেখো এই ক্রিয়ার শেষে ছিলাম লেখা আছে, পড়ছিলাম মানে পড়িতেছিলাম। আমি যদি চলিত ভাষায় বলি তাহলে বলবো আমি বই পড়ছিলাম, আর সাধু ভাষায় বললে ভাষাটি হবে আমি বই পড়িতেছিলাম। পড়িতেছিলাম মানে বোঝানো হচ্ছে অতীতে পড়ছিলাম, অতীতে আমার পড়াটা শুরু হয়েছিল এবং আমার এই পড়ার কাজটি অতীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছিল। তাহলে আমি বই পড়ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে বই পড়ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি বই পড়ছিলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে প্রত্যেকটি বাক্যের শেষে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের মতো লাম, লে, ল, লাম, লে এবং ল আমরা পেয়ে যাচ্ছি। দেখো আমরা যেমনটি পাস্ট ইনডিফাইনাইট টেন্সে শিখেছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে লাম, লে, ল, লেন থাকে, ঠিক এখানেও আমরা একইভাবে লাম, লে, ল, লেন পেয়েছি। তবে এখানে ক্রিয়াটি চলমান। আমরা পাস্ট ইনডিফাইনাইট টেন্সে যেমনটা পেয়েছিলাম লাম, লে, ল, লেন থাকবে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, কিন্তু ক্রিয়াটি অতীতে সম্পন্ন হয়ে গেছে। বাট এখানে আমরা পড়ছি যে ক্রিয়াটি অতীতে সম্পন্ন, অতীতে শুরু হয়ে অতীতে চলেছিল। যেমন পড়ছিলাম বা পড়িতেছিলাম, সে বই পড়ছিল বা পড়িতেছিল, তুমি বই পড়ছিলে বা পড়িতেছিলে। ঠিক আছে, আর ইংরেজি বাক্যের গঠনগুলো আমরা একটু দেখে নেই। আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক। সে বই পড়ছিল, শি ওয়াজ রিডিং আ বুক। তুমি বই পড়ছিলে, ইউ আর রিডিং আ বুক। এই প্রত্যেকটি বাক্যের স্ট্রাকচার আমরা দেখে নেই। প্রথমে বাক্যের সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি বাক্যে সাবজেক্ট ব্যবহার করেছি আমরা। দেখো প্রথম বাক্যের সাবজেক্ট আই, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট শি এবং তৃতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ। এরপরে তিনটি বাক্যেই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যে ব্যবহার করেছি আমরা ওয়াজ, আয়ের সাথে সবসময় ওয়াজ ব্যবহার করতে হয়। দ্বিতীয় বাক্যে আমরা ব্যবহার করেছি ওয়াজ, সির সাথে ওয়াজ ব্যবহার করতে হয়, কারণ ওয়াজের ব্যবহারে বলা হয় ওয়াজ সর্বদা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে এবং ওয়ার প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করতে হয়। তো 3 নম্বর বাক্যে আমরা ইউ সাবজেক্টকে যেহেতু আমরা প্লুরাল সাবজেক্ট হিসেবে ধরি, ব্যবহার করি, তো ইউ এর পরে আমরা এখানে ওয়ার ব্যবহার করেছি। এরপর তৃতীয় অংশে প্রত্যেকটি বাক্যের ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। প্রথম বাক্যের ভার্বটি ছিল রিড, আইএনজি যুক্ত করেছি আমরা রিডিং। দ্বিতীয় বাক্যে দেখো রিডিং, তৃতীয় বাক্যে রিডিং। অর্থাৎ প্রত্যেকটা বাক্যে একই ধরনের ভার্ব ব্যবহার করা হয়েছে। তোমরা বাংলা বাক্যগুলো পড়লে এবং ইংরেজি বাক্যগুলো পড়লে বুঝতে পারবে একই বাক্যকে আমি সাবজেক্ট পরিবর্তন করে আলাদাভাবে উপস্থাপন করেছি এবং একই ভার্ব বারবার ব্যবহার করেছি যেন খুব সহজে এটা আমরা বুঝতে পারি। এরপর প্রত্যেকটা বাক্যের শেষে দেখো অবজেক্ট ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যে ছিল এই বুক, দ্বিতীয় বাক্যে এই বুক এবং তৃতীয় বাক্যে এই বুক। তাহলে বাংলা এবং ইংরেজি বাক্য যদি আমরা একসাথে পড়ি, প্রথম বাক্যে আমি বই পড়ছিলাম, ইংরেজি আই ওয়াজ রিডিং আ বুক। দ্বিতীয় বাক্য সে বই পড়ছিল, শি ওয়াজ রিডিং আ বুক। তৃতীয় বাক্য তুমি বই পড়ছিলে, ইউ আর রিডিং আ বুক। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এখানে তিনটি বাক্য পড়ে যতটুকু শিখলাম যে অতীতকালে একটা কাজ শুরু হয়ে অতীতকালে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছিল। অর্থাৎ ক্রিয়াটি শুরু হয়েছে অতীতে এবং চলেছে, চলমান ছিল অতীতে। ঠিক আছে, তাহলে অতীতে শুরু হয়ে অতীতে চলেছিল বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আশা করি সংজ্ঞা এবং এক্সাম্পল বুঝতে পেরেছো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায়টা আমরা দেখে নেই। চিনিবার উপায় এখানে বলা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন উচ্চারিত হবে। একটু আমরা যদি পিছনের দিকে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করা হয়েছে বিগত ক্লাসে, আমাদের নিশ্চয়ই মনে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শিখেছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে তেসি,
তেসো, তেসেন এরকম উচ্চারিত হবে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন থাকবে এবং ক্রিয়াটি বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলছে এরকমটি বোঝানো হবে। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অপোজিটে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াসে যাই, এখানে আমরা এই মুহূর্তে যে চিনিবার উপায়টি পেয়েছি ঠিক আগের মতোই তেসি, এই তেসি শব্দটার সাথে লাম লে ল লেন যুক্ত করছি আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন আমরা তেসি পেয়েছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা তেসি পেয়েছি, তবে তেসির শেষে অতিরিক্ত শব্দ যুক্ত করতে হয়েছে লাম, ল, লে এবং লেন। আমি আবারও বলছি, লাম, ল, লে এবং লেন। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায়ে কিন্তু মিল আছে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল তেসি, তেসো, তেসেন। আমি এই তেসির সাথে লাম, লে, ল, লেন যুক্ত করে কি লিখেছি? তেসিলাম, তেসিল, তেসিলে, তেসিলেন। অর্থাৎ বর্তমানে ক্রিয়া শুরু হয়ে বর্তমানে চলছিল বোঝালে তেসি, তেসো, তেসেন থাকে, যেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায়। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অতীতে কোনো কাজ শুরু হয়ে অতীতে চলেছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেক্ষেত্রে তেসির শেষে আমরা লাম, লে, ল, লেন যুক্ত করে দিব। তেসিলাম, তেসিল, তেসিলে, তেসিলেন থাকবে। এটি হচ্ছে চিনিবার উপায়। আমরা এক্সাম্পল দেখে নেই। আমি বিদ্যালয়ে যাইতেছিলাম। দেখো, তেসির শেষে আমরা লাম যুক্ত করে দিয়েছি, তাই যাইতেছিলাম। দ্বিতীয় বাক্যের দিকে তাকাও, সে বিদ্যালয়ে যাইতেছিল। দ্বিতীয় বাক্যে যাই হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার শেষে তেছিল উচ্চারিত হচ্ছে। 3 নম্বর বাক্য, তুমি বিদ্যালয়ে যাইতেছিলে, এখানেও যাই ক্রিয়া, যাই ক্রিয়ার শেষে আমরা তেছিলে পেয়ে যাচ্ছি। দেখো, 4 নম্বর বাক্যটি ছিল তিনি বিদ্যালয়ে যাইতেছিলেন, এখানেও যাই শব্দটি ক্রিয়া এবং যাইয়ের শেষে এখানে লেখা আছে তেছিলেন। তাহলে প্রত্যেকটি বাক্যের ক্রিয়ার শেষে আমরা তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন যুক্ত করে দিয়েছি। আবারও বলছি, তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন যুক্ত করেছি। আমরা বাংলা বাক্যগুলো পাশাপাশি আবার ইংরেজি বাক্যগুলো দেখে নেই। একটু আগে যেমনটি আমরা এক্সাম্পল দেখছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইতেছিলাম। হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাইতেছিল। ইউ ওয়ার গোয়িং টু স্কুল, তুমি বিদ্যালয়ে যাইতেছিলে। শি ওয়াজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাইতেছিল। প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট অনুযায়ী ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলেন পরিবর্তিত হয়েছে। প্রথম বাক্যে আই সাবজেক্ট ছিল, সে কারণে আমরা লিখেছি তেছিলাম। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ছিল সে, এখানে ক্রিয়ার শেষে যুক্ত হয়েছে তেছিল। তৃতীয় বাক্যের সাবজেক্ট ছিল ইউ, ইউ সাবজেক্ট হওয়ার কারণে ক্রিয়ার শেষে এখানে যুক্ত হয়েছে তেছিলে। চতুর্থ বাক্যে দেখো, তিনি সাবজেক্ট ছিলেন, তিনি সাবজেক্ট হওয়ার কারণে ক্রিয়ার শেষে যুক্ত হয়েছে তেছিলেন। তাহলে যে তেছিলাম, তেছিল, তেছিলেন এগুলোর বাক্যের শেষে, বাক্যের ক্রিয়ার শেষে যুক্ত হয় সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, তো চিনিবার উপায়ে আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে, গঠনে। আমরা জানি প্রত্যেকটা টেন্সের গঠনকে 4 ভাগে বিভক্ত করা হয়। প্রত্যেকটা টেন্সের গঠন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, এই 4 ভাগে বিভক্ত হয়ে থাকে। তো প্রথমটি আমরা এখানে পেয়েছি অ্যাফার্মেটিভ বা হাবোধক। আমরা হাবোধকের গঠনটা দেখে নেই। হাবোধকের গঠন একটু মনোযোগ দিয়ে সকলে শুনবে, তাহলে পরবর্তী যে 3টি গঠন আমরা পাবো, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভের গঠন খুব সহজেই বুঝতে পারবে। কন্টিনিউয়াস টেন্স অনেক সহজ, অনেক সহজ। একটি গঠন পড়লে, একটা গঠন দিয়ে বাকি 4টে গঠন শেখা যায়। একটু আন্তরিকতার সাথে দেখো, খুব অল্প সময়ে আমরা আলোচনাটা শেষ করতে পারবো, কারণ খুবই সহজ, খুব সহজে তোমরা বুঝতে পারবে। তো আগে হাবোধকের গঠনটা আমরা একটু দেখে নেই। আবেদকের গঠনে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হয়। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। ওয়াজ এবং ওয়ারের ব্যবহারগত পার্থক্য আছে, আমরা একটু পরেই নিচের অংশটি পেয়ে যাব। এরপর যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, সেই প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং তারপরে বাক্যে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। তাহলে এখানে 4টি অংশ মূলত এই গঠনের। এই 4টি গঠনের এই 4টি অংশের মধ্যে প্রথম অংশটি হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয় অংশটি অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়ার। এখানে ওয়াজ এবং ওয়ারের ব্যবহারটা আমি সংক্ষিপ্তভাবে বলে নেই। ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ওয়াজ বসবে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব, এবং সাবজেক্টে যদি প্লুরাল নাম্বার হয় অর্থাৎ প্লুরাল সাবজেক্টে ওয়ার বসে। এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে, অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই গঠনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের মতোই। আমরা যখন গঠনগুলো পড়বো কম্পেয়ার করে পড়বো, তুলনা করে পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এর পরবর্তী ক্লাসে যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব, তোমরা দেখতে পাবে যে 3টি কন্টিনিউয়াস টেন্সের গঠন সেম, শুধুমাত্র পার্থক্য অক্সিলারি ভার্ব। যেমন এখানে ওয়াজ এবং ওয়ার অক্সিলারি ভার্ব আমি ব্যবহার করেছি। যদি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হতো, তাহলে এখানে অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর ব্যবহার করতে হতো। এখানে যদি আমি ওয়াজ ওয়ারের পরিবর্তে এই মুহূর্তে এম, ইজ, আর যুক্ত করে দেই, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হয়ে যাবে। আমি আবার দেখো ওয়াজ ওয়ার যদি দিয়ে দেই, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে।
আমি ওয়াজ ওয়ারের পরিবর্তে যদি এখানে শ্যাল বি উইল বি যুক্ত করে দেই, তাহলে এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে। তাহলে গঠনগুলো কিন্তু সেম, অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরিবর্তন হলে কন্টিনিউয়াস টেন্সের গঠন পরিবর্তন হয়। তো এই গঠন অনুযায়ী আমরা নিচের বাক্যগুলো একটু দেখে নেই। প্রথমে এখানে সাবজেক্ট ব্যবহার করতে বলেছে। আমরা প্রত্যেকটা বাক্যের শুরুতে সাবজেক্ট ব্যবহার করেছি। প্রথম বাক্যে আই, দ্বিতীয় বাক্যে ইউ, তৃতীয় বাক্য দে ব্যবহার করেছি। এরপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে বলেছে ওয়াজ বা ওয়ার। সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসবে। আই সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ ব্যবহার করেছি। ইউ প্লুরাল সাবজেক্ট ওয়ার ব্যবহার করতে হয়েছে দেখো। এবং দে প্লুরাল সাবজেক্ট ওয়ার ব্যবহার করেছি। তৃতীয় অপশনে বলেছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রথম বাক্যের ভার্ব ছিল প্লে, আইএনজি যুক্ত করেছি প্লেইং। দ্বিতীয় বাক্যে আমরা প্লের সাথে আইএনজি যুক্ত করে প্লেইং করেছি। এবং 3 নম্বর বাক্যেও প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্লেইং করে দিয়েছি। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। আমরা এখানে অবজেক্ট পেয়েছি। প্রথম বাক্যের অবজেক্ট ক্রিকেট, দ্বিতীয় বাক্যে ক্রিকেট, তৃতীয় বাক্যে ক্রিকেট। তাহলে বাংলা অর্থ সহ একবার পড়ে নেই। প্রথম বাক্যটি ছিল আমি ক্রিকেট খেলছিলাম বা খেলিতেছিলাম, ইংরেজি হবে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। দ্বিতীয় বাক্য তুমি ক্রিকেট খেলছিলে বা খেলিতেছিলে, ইংরেজি হবে ইউ ওয়্যার প্লেইং ক্রিকেট। তৃতীয় বাক্য সে ক্রিকেট খেলছিল বা খেলিতেছিল, ইংরেজি হবে দে ওয়্যার প্লেইং ক্রিকেট। আমি আবারও বলছি, সাধু ভাষা এবং চলিত ভাষার ব্যবহারগত পার্থক্য থাকবে। এখানে যেমন খেলছিলাম বা খেলিতেছিলাম, খেলছিলে বা খেলিতেছিলে, খেলছিল বা খেলিতেছিল, মনে রাখবে সকলেই। তাহলে অ্যাফার্মেটিভের গঠনটা আমরা পেয়েছি। অ্যাফার্মেটিভের গঠনটা আমি আরো একবার বলে দিই, তাহলে নেগেটিভটা খুব সহজেই তোমরা পেরে যাবে। প্রথমে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এটি ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের গঠন। আমরা এই পর্যায়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের গঠনে যাব। তার আগে ইউজ অফ ওয়াজ এবং ওয়্যারটা জেনে নিই। যেমনটা আমি একটু আগে বলছিলাম যে ওয়াজ এবং ওয়্যারের ব্যবহারগত পার্থক্যটা একটু জেনে নিতে হবে। খুবই সহজ, এটা দেখো। সংক্ষেপে তোমরা মনে রাখবে যে এক বচনে ওয়াজ বসে। সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে অবশ্যই আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। এখানে এক বচন কতগুলো সাবজেক্ট আমি ব্যবহার করেছি লিখে দিয়েছি উদাহরণস্বরূপ। যেমন আই, আয়ের সাথে সবসময় ওয়াজ ব্যবহার করতে হয়। শি থার্ড পার্সন ওয়াজ ব্যবহার করতে হয় এক বচন। হি এক বচন ওয়াজ ব্যবহার করতে হয়। এবং ইটস সাবজেক্টের সাথে ওয়াজ ব্যবহার করতে হয়। এবং সেই সাথে যে কোনো নাম, যে কোনো একটি নাম অর্থাৎ সিঙ্গুলার নাম, এক কথায় সিঙ্গুলার সাবজেক্টে ওয়াজ বসে। আর ওয়্যারের ব্যবহারটা দেখো, এখানে বহু বচনে ওয়্যার ব্যবহার করতে হয়, অর্থাৎ প্লুরাল নাম্বার, মানে একের অধিক, একটার বেশি হলেই সেটি প্লুরাল নাম্বার বা বহু বচন হয়। সেক্ষেত্রে ওয়্যার ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ কতগুলো সাবজেক্ট দেওয়া আছে এখানে, যেমন ওই, ওই মানে আমরা, এটি বহু বচন। দে মানে তাহারা, বহু বচন। ইউ মানে তুমি বা তোমরা। ইউ মানে যেহেতু তুমি এবং তোমরা উভয়টি হয়, আমরা ইউ সাবজেক্টকে সবসময় প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। এবং এরপরে বলা হয়েছে একাধিক নাম, অর্থাৎ একের অধিক নাম, মানে প্লুরাল নাম যদি হয় তাহলে তার সাথে অবশ্যই ওয়্যার ব্যবহার করতে হবে। এখানে সেম এক্সাম্পলটাই দেওয়া আছে, যে একটু আগে যে এক্সাম্পলটা আমরা পড়ছিলাম অ্যাফার্মেটিভের গঠনের, সেই এক্সাম্পল গুলো দেওয়া আছে। আশা করি ইউজ, আমরা ওয়াজ এবং ওয়্যারের যে ইউজটা, ব্যবহারটা ইতিমধ্যেই আলোচনা হয়েছে, সকলে বুঝতে পেরেছো। পরবর্তী অংশে চলে যাব, নেগেটিভের গঠন। দেখো, আমি একটু আগে যে বলেছি যে অ্যাফার্মেটিভের গঠনের সাথে নেগেটিভের গঠনগত মিল আছে, শুধু পার্থক্য হচ্ছে নট। নোট ছাড়া এখানে নতুন করে আর অন্য কোনো শব্দ আমাদের জানতে হবে না বা জানার প্রয়োজন নেই, শুধু মনে রাখবে নট। নোটটাকে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই, ইরেজ করে দেই এই স্ট্রাকচার থেকে, তাহলে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হয়ে যাবে, অ্যাফার্মেটিভের গঠন হবে। ঠিক আছে। এই যে অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি ওয়াজ এবং ওয়্যার, এই ওয়াজ এবং ওয়্যারের পরে নোট বসবে। তুমি এটা আমার মতো করে আলাদা করে লিখতে পারো অথবা একসাথে লিখতে পারো, যে সাবজেক্ট ওয়াজ নট ওয়্যার নট, ওয়াজ নট ওয়্যার নট এভাবে মনে রাখতে পারো, অথবা সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস নোট এভাবে মনে রাখতে পারো। তো ওয়াজ এবং ওয়্যার অক্সিলারি ভার্বের পরে যদি নোট যুক্ত করা হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ বাক্য হবে। ঠিক আছে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পার্থক্য একটা জায়গায়, নট। অ্যাফার্মেটিভে ওয়াজ ওয়্যারের পরে নোট ছিল না, নেগেটিভে ওয়াজ ওয়্যারের পরে নোট যুক্ত করা হয়েছে। তো এই গঠন অনুযায়ী আমরা নিচের বাক্যগুলো একটু দেখে নেই। প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে বলেছে। আমরা উদাহরণের দেখো, প্রথম বাক্যের সাবজেক্ট পেয়েছি ওই, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ছিল ইউ এবং তৃতীয় বাক্যের সাবজেক্ট ছিল দে। এরপরে অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করতে হবে। প্রথম বাক্যের সাবজেক্ট ছিল উই, প্লুরাল সাবজেক্ট, ওয়্যার ব্যবহার করেছি। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ইউ, প্লুরাল সাবজেক্ট, এখানেও ওয়্যার অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। এবং 3 নম্বর বাক্যের সাবজেক্ট ছিল দে, এখানেও সাবজেক্টটি প্লুরাল, আমরা ওয়্যার অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। এরপর যেহেতু তিনটি বাক্যই নেগেটিভের স্ট্রাকচারে আমরা তৈরি করব, আমাকে নোট ব্যবহার করতে হবে। প্রথম বাক্যে নোট ব্যবহার করেছি, দ্বিতীয় বাক্যে নোট, তৃতীয় বাক্যে নোট। এর পরবর্তী অংশ, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রথম বাক্যের ভার্ব ছিল ওয়াচ, ওয়াচ শব্দের বাংলা অর্থ দেখা, আইএনজি যুক্ত করে দিয়েছি, দেখো ওয়াচিং হয়েছে। দ্বিতীয় বাক্যের মূল ভার্ব ছিল ওয়াজ,
আইএনজি যুক্ত করে ওয়াচিং করে দিয়েছি, এবং 3 নম্বর বাক্যের মূল ভার্ব ছিল ওয়াজ, এখানেও আমরা আইএনজি যুক্ত করে ওয়াচিং করে দিয়েছি। পরবর্তী অংশ ছিল অবজেক্ট বা এক্সটেনশন। আমরা এখানে অবজেক্ট পেয়েছি প্রথম বাক্যে টিভি, অর্থাৎ টেলিভিশন, সংক্ষেপে আমরা টিভি বলে থাকি। দ্বিতীয় বাক্যে আমরা লিখেছি টিভি, এবং তৃতীয় বাক্যে লিখেছি টিভি। তাহলে এই প্রত্যেকটি বাক্যই তৈরি হয়েছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার নট, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট এবং এক্সটেনশন, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এর গঠন ফলো করে। ঠিক আছে, তো বাংলা এবং ইংরেজি বাক্যগুলো একবার পড়ে নিই আমরা। বাংলা বাক্যটা দেখো, আমরা টিভি দেখছিলাম না, অথবা আমরা টিভি দেখিতেছিলাম না। দেখিতেছিলাম বলতে পারি, অথবা দেখছিলাম। দেখছিলাম বলতে পারি, অথবা দেখিতেছিলাম। উই আর নট ওয়াচিং টিভি। তোমরা টিভি দেখছিলে না, বা তোমরা টিভি দেখিতেছিলে না। ইউ আর নট ওয়াচিং টিভি। তারা টিভি দেখছিল না বা দেখিতেছিল না। দে ওয়ার নট ওয়াচিং টিভি। আশা করি বুঝতে পেরেছো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের স্ট্রাকচার আমরা শিখলাম। এরপর পর্যায়ে আমরা চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভের গঠনে। আমরা একটু আগে যেমন অ্যাফার্মেটিভের গঠন পড়েছি, ঠিক অ্যাফার্মেটিভের গঠনের একটা অংশের একটু পরিবর্তন করে দিলেই এটি ইন্টারোগেটিভের গঠনে পরিণত হবে। অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভের গঠনে শিখেছিলাম সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ বয়ার ব্যবহার করতে হয়। সাবজেক্টের পরে যদি ওয়াজ বয়ার আমরা ব্যবহার করে দেই, তাহলে বাক্যটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। আর সাবজেক্টের পূর্বে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রথমে ওয়াজ ওয়্যার ব্যবহার করা হয়েছে, তারপর এখানে সাবজেক্ট বসেছে। তো সাবজেক্টের পূর্বে যদি ওয়াজ ওয়্যারকে আমরা ব্যবহার করি, তাহলে এটি ইন্টারোগেটিভ হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভের সাথে ইন্টারোগেটিভের পার্থক্য হচ্ছে এখানে একটা। অ্যাফার্মেটিভে আমরা ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পরে ব্যবহার করেছি, আর ইন্টারোগেটিভে এসে আমরা এই ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করেছি, এটুকুই পার্থক্য। তাহলে প্রথমে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, এই দুইটা পরিবর্তন করলেই এটি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভের গঠনে পরিণত হবে। তো দেখো, সম্পূর্ণ গঠনটা একটু পড়ে শোনাই আমি। প্রথমে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে, এরপরে বাক্যের সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন দিতে হবে, এবং বাক্যের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে বাক্যটি ইন্টারোগেটিভে পরিণত হবে। তো বাক্যের শুরুতে প্রথমে ওয়াজ ওয়্যার এবং শেষে কোশ্চেন মার্ক, মনে রাখবে সকলে, এটুকুই পরিবর্তন। এবং আমি আবারও বলছি, অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ সেম গঠন, কোনো পার্থক্য নেই, পার্থক্য একটা জায়গায়। অ্যাফার্মেটিভে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার বসে, আর ইন্টারোগেটিভে এসে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে এসে বসে, এটুকুই পরিবর্তন। তো এই গঠন অনুযায়ী আমরা নিচের এক্সাম্পলগুলো একটু দেখে নেই। প্রথমে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। আমরা প্রথম বাক্যে ওয়্যার ব্যবহার করেছি, দ্বিতীয় বাক্যে ওয়্যার, এবং তৃতীয় বাক্যে ওয়্যার ব্যবহার করেছি। এরপরে বাক্যের সাবজেক্ট ব্যবহার করতে হবে। প্রথম বাক্যের সাবজেক্ট ছিল উই, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ইউ, তৃতীয় বাক্যের সাবজেক্ট দে। তিনটি বাক্যের সাবজেক্টই প্লুরাল, সে কারণেই ওয়্যার ব্যবহার করতে হয়েছে। এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। প্রথম বাক্যের যে ভার্ব ছিল ওয়াচ, আইএনজি যুক্ত করে দিয়েছি ওয়াচিং। দ্বিতীয় বাক্যে দেখো আছে ওয়াচিং, এবং তৃতীয় বাক্যে আছে ওয়াচিং। এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে। প্রথম বাক্যের অবজেক্ট বা এক্সটেনশন ছিল টিভি, দ্বিতীয় বাক্যে আছে টিভি, 3 নম্বর বাক্যে আছে টিভি, এবং সর্বশেষ কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। দেখো, প্রত্যেকটা বাক্যে শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করেছি। তাহলে ইন্টারোগেটিভের স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে 3টে বাক্য তৈরি করেছি। আমি বাংলা এবং ইংলিশ বাক্যগুলো পড়ছি। প্রথম বাক্যটি ছিল, আমরা কি টিভি দেখছিলাম, বা আমরা কি টিভি দেখিতেছিলাম। ইংরেজি হচ্ছে ওয়ার উই ওয়াচিং টিভি, ওয়ার উই ওয়াচিং টিভি। দ্বিতীয় বাক্য দেখো, তোমরা কি টিভি দেখছিলে, বা তোমরা কি টিভি দেখিতেছিলে। ওয়ার ইউ ওয়াচিং টিভি। তারা কি টিভি দেখছিল, বা তারা কি টিভি টিভি দেখিতেছিল। এই টিভি দেখিতেছিল বা দেখছিল। ঠিক আছে, এইভাবে সাধু এবং চলিত ভাষার পার্থক্য থাকতে পারে, আমাদের উভয়টি জেনে রাখতে হবে। দেখছিল বা দেখিতেছিল মনে রাখবে, যেহেতু প্রত্যেকটা বাক্যে একই ভাব ব্যবহার করা হয়েছে। তাহলে দেখছিল অথবা দেখিতেছিল মনে রাখবে। ইংরেজি হচ্ছে ওয়ার দে ওয়াচিং টিভি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রত্যেকটি বাক্যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করলে বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ পরিণত হবে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এর গঠন দেখে নিলাম, স্ট্রাকচার দেখলাম, এবং এক্সাম্পল গুলো দেখে নিলাম। এই পর্যায়ে আমরা যাব 4 নম্বর যে স্ট্রাকচার হবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, সেই ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচার, অর্থাৎ প্রশ্নবোধক এবং নাবোধক। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক নাবোধক বাক্যের গঠন, প্রথমেই ওয়াজেন্ট অথবা ওয়ারেন্ট বসবে। একটু আগে আমরা দেখছিলাম যে বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়্যার বসে। আবার বলছি, বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়্যার দিলে বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যায়।
এবার ইন্টারোগেটিভের সাথে যেহেতু নেগেটিভকে যুক্ত করতে হবে, আমরা এখানে যে গঠনটা পেয়েছি এটি অবশ্যই ইন্টারোগেটিভের গঠন, কিন্তু সাথে যুক্ত হয়েছে নেগেটিভ, অর্থাৎ এটি শুধু প্রশ্নবোধক নয়, প্রশ্নবোধক এবং না বোধক। একটু আগে আমরা শুধু বাক্যের শুরুতে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করেছিলাম, কারণ সেটি শুধু প্রশ্নবোধক ছিল। দেখো, শুধু প্রশ্নবোধক হওয়ার কারণে আমরা বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টের পূর্বে শুধু ওয়াজ এবং ওয়ার ব্যবহার করেছি। আর নিচের স্ট্রাকচারটি যেহেতু শুধু প্রশ্নবোধক নয়, প্রশ্নবোধক এবং না বোধক, সে কারণে আমরা ওয়াজের পরে নট ব্যবহার করেছি এবং ওয়্যারের পরে নোট ব্যবহার করেছি। এক্ষেত্রে নোটগুলোকে কন্ট্রাকশন করা হয়েছে, সংক্ষিপ্তকরণ করা হয়েছে। ঠিক আছে, ওয়াজ এবং নট এটিকে কন্ট্রাকশন করে লিখেছি ওয়াজেন্ট, ওয়্যার এবং নোটকে কন্ট্রাকশন করে লিখেছি ওয়ারেন্ট। তাহলে ওয়াজেন্ট অ্যান্ড ওয়ারেন্ট। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে আলাদা করে লিখতে পারো। এটাকে, এই নোটটাকে কন্ট্রাকশন না করে যদি মনে করো যে নোটগুলোকে আমি পরে ব্যবহার করব, তাহলে এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে নোটগুলোকে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটি এরকম হবে: ওয়াজ অথবা ওয়্যার, সাবজেক্ট, এরপরে বসবে নট, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অবজেক্ট অথবা এক্সটেনশন, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তবে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, আলাদা হয়, অনেক সময় তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কারণ এই যে আমি সাবজেক্টের পরে যে নোট ব্যবহার করছি, সবসময় কিন্তু সাবজেক্টের পরে নোট বসবে না। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নোট সাবজেক্টের পরে বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নোট সাবজেক্টের আগে বসবে। তাহলে কোনো কোনো গঠনে আমরা দেখতে পাবো যে নোটগুলো সাবজেক্টের আগে বসেছে, আবার কোনো কোনো বাক্যে দেখতে পাবো যে নোটগুলো সাবজেক্টের পরে বসেছে। এই যে আগে এবং পরের যে বিষয়টি, মানে নাউনের আগে বসে আর প্রোনাউনের পরে বসে, অর্থাৎ নোট নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসে, এই ব্যবহারগত পার্থক্যটি আমরা অনেক সময় মনে রাখতে পারি না, অনেক সময় ভুলে যাই, যার ফলে আমাদের বাক্যের গঠন ভুল হয়ে যায়, বাক্য সাজাতে ভুল হয়ে যায়। সে কারণে আমি সংক্ষিপ্ত করে লিখে দিয়েছি যে তোমরা সবসময় এই নোটটাকে অক্সিলারি ভার্বের সাথে কন্ট্রাকশন করে পড়বে। কন্ট্রাকশন করলে সুবিধাটা কি হবে? সাবজেক্টটা নাউন অথবা প্রোনাউন যে ফর্মে থাকুক না কেন, নোট আগে বসবে। কন্ট্রাকশন করলে নাউনের আগেও নোট বসে, প্রোনাউনের আগেও নোট বসে। এক্ষেত্রে সাবজেক্টটি নাউন অথবা প্রোনাউন যেমনটি হোক না কেন, নোট আগে ব্যবহার করতে হবে, আগে বসবে। যেমন ওয়াজেন্ট, ওয়ারেন্ট, এরপরে সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এরপরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে, অবজেক্ট বা এক্সটেনশন, কোশ্চেন মার্ক। তাহলে আগের গঠনের সাথে এই গঠনের পার্থক্য হচ্ছে নট। আগের গঠনটি ছিল ইন্টারোগেটিভ, আর এই গঠনটি হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। ইন্টারোগেটিভে শুধু ওয়াজ ওয়ার বসে বাক্যের শুরুতে, আর ইন্টারোগেটিভ নেগেটিভে ওয়াজের সাথে নোট যুক্ত করে ওয়াজেন্ট এবং ওয়ারের সাথে নোট যুক্ত করে আমরা ওয়ারেন্ট ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা বাক্যের এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই, আমি এক্সাম্পল একটু আলাদাভাবে দেখিয়েছি তোমাদের। আমি এক্সাম্পলে কিন্তু কন্ট্রাকশন করি নাই। দেখো কেন করি নাই? এই যে উইটা হচ্ছে এখানে প্রোনাউন, প্রথমে ছিল ওয়ার উই নট, উই শব্দটা এখানে প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসে। দ্বিতীয় বাক্যের দিকে তাকাও, ইউটা প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসেছে। তৃতীয় বাক্যের দিকে দেখো, দে প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসেছে। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে নট প্রোনাউনের পরে বসে। যদি এখানে সাবজেক্টগুলো উই, ইউ এবং দে না হয়ে কোনো নাউন সাবজেক্ট হতো, তাহলে নোটগুলো নাউনের আগে বসতো। ঠিক আছে, আর যদি আমি আমার মতো করে এভাবে কন্ট্রাকশন করি আমরা, তাহলে নাউন এবং প্রোনাউন উভয়ের আগে বসতে পারে। তাহলে আমি একটু কন্ট্রাকশন করে নেই। তাহলে প্রথম বাক্যের ওয়ার উই নট ওয়াচিং টিভি, এই নোটটাকে বাদ দিয়ে আমি ওয়ারের সাথে কন্ট্রাকশন করে দেবো। ঠিক আছে, ওয়ারের সাথে কন্ট্রাকশন করলে দেখো ওয়ারেন্ট হয়ে গেল এখানে, ওয়ারেন্ট। তাহলে ওয়ারেন্ট ওই ওয়াচিং টিভি, আমরা কি টিভি দেখছিলাম না, বা আমরা কি টিভি দেখিতেছিলাম না। এবার দ্বিতীয় বাক্যের দিকে তাকাও, ওয়ার ইউ নট, এবার নটটাকে আমি ইউ এর পর থেকে এনে ইউ এর আগে কন্ট্রাকশন করে দিব, কারণ আমরা জানি কন্ট্রাকশন করলে নট নাউনেরও আগে বসে, প্রোনাউনেরও আগে বসে। তো যখন কন্ট্রাকশন করে দিয়েছি, সাবজেক্ট এখানে প্রোনাউন, কোনো সমস্যা নেই, প্রোনাউনের আগে বসবে। তো দেখো, ওয়ারেন্ট ইউ ওয়াচিং টিভি, তোমরা কি টিভি দেখছিলে না, বা তোমরা কি টিভি দেখিতেছিলে না। তৃতীয় বাক্যটা দেখো, ওয়ার দে নট ওয়াচিং টিভি, এখানে নোটটিকে আমরা দে সাবজেক্টের পরে ব্যবহার করেছি, এখানে সাবজেক্টের পর থেকে এনে আমরা ওয়ারের সাথে কন্ট্রাকশন করে দিব আগের মতোই, ওয়ারেন্ট হয়ে গেল। দেখো সেম, ওয়ারেন্ট দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছিল না, বা তারা কি টিভি দেখছিল না, দেখিতেছিল না। তাহলে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচার আমরা পড়লাম এবং তিনটি এক্সাম্পল দেখে নিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি এরপর এক্সারসাইজ অংশে চলে যাব। আমাদের আলোচনা মোটামুটি এখানে এই স্ট্রাকচারের আলোচনা মোটামুটি হয়ে গেল। তার আগে একটু তোমাদের কাছ থেকে জেনে নিব যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। যদিও অনেক সহজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, আমি প্রথমেই বলেছিলাম যে যদি অ্যাফার্মেটিভটা ভালো করে তুমি বোঝো, তাহলে নেগেটিভ খুব সহজেই পারবে। এবং আমি একটু সংক্ষিপ্তভাবে সার সংক্ষেপ বলছি তোমাদের। অ্যাফার্মেটিভ এর থেকে নেগেটিভের যে পার্থক্যটা, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের গঠনকে যদি আমি কম্পেয়ার করি, একটা জায়গায় পার্থক্য হবে, সেটি হচ্ছে নোট। অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভের পার্থক্য শুধু নোট পার্থক্য। ঠিক আছে, অক্সিলারি ভার্ব আমরা সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার ব্যবহার করেছি, নেগেটিভে এসে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার এর পরে নোট অতিরিক্ত যুক্ত করেছি।
তাহলে তোমাকে যদি প্রশ্ন করি যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের গঠনে পার্থক্য কোথায়, পাস্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের গঠনের পার্থক্য হচ্ছে নট, শুধু নট পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নেই। আবারও বলছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার এবং নেগেটিভের স্ট্রাকচার, এই দুটি স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে নট, ঠিক আছে? এক সেন্টেন্সে শেষ হয়ে গেল কথাটি। এবং ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভের তাহলে পার্থক্যটা কোথায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভের স্ট্রাকচার এবং নেগেটিভের স্ট্রাকচার, এই দুইটা স্ট্রাকচারের পার্থক্য নট। তাহলে এক কথায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে চারটি গঠন, একটি গঠন থেকে আরেকটি গঠনের পার্থক্যই নট, ঠিক আছে? ইন্টারোগেটিভ নেগেটিভে কিন্তু নট পার্থক্য। সাবজেক্টের আগে আমরা এখানে ওয়াজ এর ব্যবহার করেছি ইন্টারোগেটিভে, আর ইন্টারোগেটিভ নেগেটিভে সাবজেক্টের আগে আমরা ওয়াজ নট ওয়ার নট ব্যবহার করেছি, এখানেও নোট পার্থক্য। তাহলে নোট, নোট একটা মাত্র শব্দের কারণেই দেখো চারটি গঠন আলাদা আলাদা হয়েছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আলাদা হয়েছে, ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ আলাদা হয়েছে, ঠিক আছে? তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে। আমি আনমিউট করছি, তোমরা প্রশ্ন করবা, এবং তোমাদের প্রশ্ন করার শেষে যদি সময় পাই আমরা, তাহলে এক্সারসাইজ অংশটা আলোচনা করব।